আজকে পার্শ্ব শিক্ষকরা তারা ফের পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। একেবারে প্যারা টিচাররা তারা বলছেন বাজেটে যে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা ভিক্ষার শামিল, তাদেরকে ইতিমধ্যেই স্থায়ীকরণ করতে হবে। এই একাধিক দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই মুহূর্তে ঐশীর কাছে চলে যাব। এখন কি দাবি করছেন তারা, তারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? ঐশী, দেখো 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো মধ্যস্থতার ব্যবস্থা কিন্তু করে উঠতে পারা যায়নি। এখন দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তারা কথোপকথন চালাচ্ছেন যে কার সঙ্গে দেখা হবে, এবং তার সঙ্গে এর আগে তারা দাবি করেছিলেন যে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে তারা দেখা করতে রাজি নন, তারা দেখা করতে চান রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে। তারপরে জানানো হয় যে রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে আসেননি, তার শারীরিক অসুস্থতা রয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার কথা বলা হয়। কিন্তু সেক্ষেত্রে তাদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে তাদের সম্পূর্ণ বৈঠকের। কিন্তু তারপরে এই সমস্ত বিষয়ে টালমাটাল চলতে থাকে এবং এখনো পর্যন্ত কিন্তু 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তারা বাইরেই অপেক্ষা করছেন। বিকাশ ভবনের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের প্রতিনিধি দল তৈরি করে ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বিষয়টাও কিন্তু হয়নি। তুমি দেখতে পাচ্ছ যে এখন পর্যন্ত কিন্তু তারা সেই আলোচনায় চালাচ্ছেন যে কার সঙ্গে কতক্ষণে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠক আদতে ফলপ্রসূ হবে কিনা। কারণ শিক্ষামন্ত্রীকে জানালে যে বিষয়টা সামনে আসবে বা যে বিষয়ের ইম্প্যাক্ট হবে সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে বৈঠক করলে হবে না। এর আগেও তারা খালি হাতে ফিরে গিয়েছেন, বারংবার রাজপথে নেমে প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছেন। তাই আজকে তারা চাইছেন যে একটা ফয়সলা হয়ে যাক, এবং তার জন্যই কিন্তু তারা আজকে দেখা গিয়েছিল যে পিএনবি মোড় থেকে যখন মিছিল করে আসেন এখানে বিকাশ ভবন অভিযান করেন, সেই বিকাশ ভবন অভিযানে প্রথম থেকেই তাদের দাবি ছিল, এর আগেও যে দাবি তারা করেছেন যে স্থায়ীকরণ তাদের করতে হবে এবং তারই সঙ্গে যে বেতন পরিকাঠামো। পার্শ্ব শিক্ষকরা তারা এই মুহূর্তে আন্দোলন করছেন এবং তাদের যেটা দাবি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে। অন্তর্বর্তী বাজেটে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তাতে তারা ক্ষোভ প্রকাশ করছেন। বলছে যাই দেখি কি বলছে। হ্যাঁ ঐশী, দেখতে পাচ্ছ 6 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে যাচ্ছেন, তারা কথা বলবেন প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে, এমনটাই জানা যাচ্ছে। এবং যে দাবিটা মূলত তাদের ছিল যে রাজ্য বাজেটে তাদের 1000 টাকা মাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে, সেই বেতন বৃদ্ধিতে তারা অসন্তুষ্ট। তাদের দাবি ছিল যে এই রকম একটি যেভাবে তাদের বেতন বৃদ্ধি হয় না, পার্শ্ব শিক্ষক বিগত 8 বছর ধরে তাদের বেতনের পরিকাঠামোর কোনো বদল হয়নি, তাদের স্থায়ীকরণ করা হয়নি, তারপরে মাত্র 1000 টাকার যে বেতন বৃদ্ধি হলো সেই বিষয়টাকে তারা ক্ষোভ প্রকাশ করে আজকে কিন্তু সেটা প্রত্যাহারের দাবি করতে এসেছিলেন। এবং সেই প্রত্যাহারের দাবি নিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা বিকাশ ভবনের অন্দরে প্রবেশ করে তাদের বক্তব্য পৌঁছে দিতে চাইছেন। 6 জন একদম ঐশী, আমরা দেখতেই পাচ্ছি 6 জনের প্রতিনিধি দল তারা ভেতরে যাচ্ছেন আলোচনার জন্য। কিন্তু আমি এখান থেকে প্রথমেই তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, মানে আমি তন্ময়দার কাছে আসবো, তার আগে শ্রীকুমারদার কাছে যাবো। শ্রীকুমারদা, মানে 6 জনের প্রতিনিধি দল আমরা দেখছি একেবারে আলোচনার জন্য যাচ্ছেন, কিন্তু ভাতা দিয়েই কি সবটা? কারণ এরা বলছেন যে এদেরকে পার্মানেন্ট করা হয়নি, এবং তারা এটাও বলছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন যে এদেরকে পার্মানেন্ট করা হবে পার্শ্ব শিক্ষকদের, কিন্তু এখনো পর্যন্ত তা করা হয়নি। এদিকে একের পর এক ভাতা ঘোষণা করছে সরকার। এটাই ঘটবে, কারণ মূল কনসেপ্টটা আসলে তো একটা দক্ষিণপন্থী ইকোনমির, যেটা ডিমান্ড বেসডই বলুন আর সাপ্লাই বেসডই বলুন ইকোনমি, মূল কথা হচ্ছে এরা বিশ্বাস করেন থিওরি অফ পারপিচুয়েশনে। টাকা চুঁয়ে পড়বে, তা অনেক মানুষ সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে এবং তাই দিয়ে তাদের সংসার চলবে। তাদের ইকুয়াল মর্যাদা দিয়ে পাশাপাশি রেখে এই অর্থনীতি, যে অর্থনীতির কথা আমরা বলি কমিউনিস্টরা, সেই অর্থনীতির কথা এরা বলেন না। ফলে এই আমেরিকার থেকে যে এনজিও প্রসেস যা শুরু হয়েছিল এক সময়ে, অর্থাৎ স্বেচ্ছাসেবক, এই শব্দটাই তো খুব হাস্যকর। এত বড় বড় প্রজেক্ট বিভিন্ন হেলথ ডিপার্টমেন্ট বলুন, অন্যান্য ডিপার্টমেন্ট বলুন, তারা দিচ্ছে এবং সেই দিচ্ছে এরা কাজ করছে, প্রচুর পরিশ্রম করছে। এখানে যদি পার্মানেন্ট লোক রাখা যেত তাহলে সেই লোকেদের অনেক টাকা দিতে হতো। কাজেই বলে দাও এরা স্বেচ্ছাসেবী, কোনো স্বেচ্ছাসেবী না, এরা ওয়ার্কার। কাজেই ওয়ার্কার হিসেবে এরা মাইনে ডিম্যান্ড করছে। এরাও যে যারা পার্শ্ব টিচার, তারাও কিন্তু প্যারালালি পড়াচ্ছে। হয়তো মাস্টারমশাইদের মতো কোয়ালিফাই করতে পারেনি, দুটো আলাদা স্কেল করা যেতে পারে, কিন্তু মাইনে নয় কেন? আমি দুজনেই কোয়ালিফাই করলো না স্কুল সার্ভিস কমিশন, তাকে আমি পুরো টাকা, যে কোয়ালিফাই করলো তার সাথে সমান টাকা, এ কথা কোনো দিন বলি না। আমি বলি সেটা হচ্ছে এদেরকে যদি রাখতে হয় ডেফিনিট করেই একটা নির্দিষ্ট মাইনে দিয়ে
একদম, এদেরকে মানে রাখা পার্শ্ব শিক্ষকরা, শ্রীকুমারদা বলছিলেন, পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু স্পষ্ট বলছেন যে স্কুলে একাধিক কাজ তাদেরকে করতে হয়। বিশ্বনাথদা, প্রশ্নটা তো এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরও তিনি যখন আশ্বাস দিয়েছিলেন, তারপরেও কেন এদেরকে পার্মানেন্ট করা হবে না পার্শ্ব শিক্ষকদের? আমরা দেখেছি যে পুলিশের পদ খালি, সেখানে সিভিক ভলান্টিয়াররা কাজ করছেন, শিক্ষকের পদও খালি রয়েছেন, মানে সেখানে 26,000 লোকের চাকরি চলে গেল শিক্ষক শিক্ষিকাদের, তাদের ভবিষ্যৎ কি এখন আমাদের কারোর জানা নেই, তারাও জানেন না। তিনটে চারটে বিষয়। একটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুরুতে মানে বছরকে বছর বলে যাচ্ছিলেন 30%, 40% কর্মসংস্থান করেছি আমরাই চাকরি দেওয়ার প্রশ্নে চ্যাম্পিয়ন, ভারতবর্ষের মধ্যে আমরাই এগিয়ে চাকরি দেওয়ার প্রশ্নে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকার ভাতার কথা বলতে হচ্ছে, ভোটের রাজনীতির জন্য হলেও বলতে হচ্ছে। তার মানে আপনি এতদিন পর্যন্ত যেটা বলেছিলেন যে আপনি 40% চাকরি করে দিয়েছেন, কর্মসংস্থান করে দিয়েছেন, পুরোপুরি ভাওতা ছিল। সেই সময় ভাওতা দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন, আরেকটা ভাওতা আপনি সামনে রেখেছেন, কারণ যুবশ্রী প্রকল্প এইটাও তো আপনি ঘোষণা করেছিলেন। তারপরে 1 লক্ষকে ভাতা দিয়েছি বলে বাদবাকি 36 লক্ষর মধ্যে 35 লক্ষকে বন্ধ করে দিলেন। 35 লক্ষ কিন্তু ভাতা পেল না। ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাওতাবাজিটা, এটা অতীতেও আমরা দেখেছি। অতীতে উনি যুবশ্রীর নাম করে প্রকল্প চালু করেছিলেন, 1 লক্ষ ভাতা দেওয়ার পরে বললেন যে বাকি 35 লক্ষ এখন নয়, ওই 1 লক্ষ শেষ হয়ে গেলে তারপরে আবার। ফলে এই গল্পটা আছে। দেখো, বাড়ি বাড়ি বেকার, ফলে এই বেকারদের ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে বেকাররা সাধারণত এস্টাবলিশড বিরোধী হয়, মানে প্রতিষ্ঠান, মানে একাধিক অভিযোগ করছেন। কিন্তু সিপিএম এর সময় কিন্তু আমরা দেখেছিলাম একেবারে বাম আমলের সময় বেকার ভাতা চালু হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি। একেবারে একাধিক অভিযোগ সেই সময় ধরা পড়েছিল। কিন্তু বিরোধীরা যেটা সমালোচনা করে বলতে চাইছে যে ভোটের আগে কোথাও গিয়ে ভেট দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছেন না। আরজিকর দুর্নীতি মামলায় আখতার আলীর জেল হেফাজত 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আত্মসমর্পণের পরেই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেলে আখতার আলী। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণের পরেই 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আরজিকর দুর্নীতি মামলায় আদালতের রায় আপাতত জেল হেফাজতেই থাকতে হবে আখতার আলীকে। ইতিমধ্যে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আখতার আলীর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তারপরে সারেন্ডার করেছেন বা আত্মসমর্পণ করেছেন। আমি বেরোই, আমার কাছে কিছু তথ্য আছে, আমি বেরোই, ওটাতে আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে পুরো মোড় ঘুরে যাবে। ইনফরমেশন পাওয়ার পরেই আমি যাচ্ছি জেল কাস্টাডি। অভয়াকে খুন কিভাবে হচ্ছে সেই সংক্রান্ত আছে কিছু লিঙ্ক আছে, ওগুলো আমি পরে শেয়ার করব। আখতার আলী কিন্তু জানালেন যে তার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্য আরজিকর কাণ্ডে অভয়াকে যে নৃশংসভাবে কিন্তু যে খুন করা হয়েছে, তার আগে তাকে যে ধর্ষণ করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তথ্য তিনি জেল থেকে বেরোলে দেবেন, এমনটাই দাবি আখতার আলীর। ক্যামেরা শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।